আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ মেজর আখতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা, দুইবারের সংসদ সদস্য। তার চেয়ে বড় ব্যাপার হলো যে রাজনীতিতে তিনি যেদিন থেকে এসছেন সেদিন থেকেই বেশ আলোচিত এবং সমালোচিত। দলে যতদিন ছিলেন বিএনপিতে নানা কর্মকাণ্ডের জন্য দলের ভিতরে বাইরে তিনি প্রশংসিত হয়েছেন, সমালোচিত হয়েছেন। পাঁচবার থেকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এই মানুষটির সম্পর্কে যে যাই বলুক না কেন, আমার সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। প্রায়ই আমাদের মধ্যে কথা হয়, দীর্ঘক্ষণ টেলিফোনে আলাপ আলোচনা হয়, এবং তার সঙ্গে আমার এই বন্ধুত্বের কারণ আমি জানি না। তবে যারা জানেন বা যারা শুনেন তারা খুব অবাক হন যে এরকম একজন এক্সট্রিম, ভীষণ রকম মেজাজ গরম, স্পষ্টবাদী এবং এ ধরনের মানুষদের সাধারণত বন্ধু খুব কম হয়। তো সেই তুলনায় তার সঙ্গে আমার সে ঘনিষ্ঠতা দীর্ঘদিন ধরে, সে 2012 সন থেকে একেবারে বেশি ঘনিষ্ঠ। সবাই ভাবছে যে বা আমার আপনজন যে এটা কি করে সম্ভব। তার ডাকনাম মেজর রঞ্জন। আমি তার গ্রামের বাড়িতে গিয়েছি, তার সেই স্কুল যেটি আছে সে স্কুলে গিয়েছি, তার সেই ভাঙাচোরা একটা টিনের ঘর সেখানে গিয়েছি, তার একটা খামার বাড়ি আছে সেখানে গিয়েছি, দুপুরে একসঙ্গে খেয়েছি। আমি, আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি নিয়ে তাদের ওখানে বেড়াতে গিয়েছি। সম্পর্কটা বোঝার চেষ্টা করুন। তো এই ভদ্রলোক অল অন এ সাডেন জামাতে তিনি যোগদান করলেন। তো যেদিন যোগদান করলেন তার 2 দিন আগে বা 1 দিন আগে সম্ভবত তার সঙ্গে আমার প্রায় 1-1.5 ঘন্টা কথা হলো ওভার টেলিফোনে দেশের সামগ্রিক বিষয়াদি নিয়ে। তো তিনি একবারও কিন্তু আমাকে বলেননি যে রনি ভাই বা আমি, মাঝে মধ্যে আমরা একে অপরকে সম্মান জানিয়ে, সে আমাকে স্যার বলে আমিও তাকে স্যার বলি, সে আমাকে ভাই বলেন আমিও তাকে ভাই বলি, সে আমাকে লিডার বলেন আমিও তাকে লিডার বলি, ঠিক এরকম একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও। তো তিনি জামাতে যোগদান করলেন। সারা বাংলাদেশে এখন তাকে সিসি করে, মানে যে যার মতো করে বলছে। এমনকি তার একেবারে ঘনিষ্ঠজন যারা ছিলেন তারাও অনেকটা আশ্চর্য হয়ে গেছেন যে এটা কি করে সম্ভব। বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল যারা প্রো লিবারেশন ফোর্স, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে যারা নিজেদেরকে দাবি করেন, তো সে সকল মানুষ মেজর আক্তারের এই কর্মকাণ্ডে রীতিমতো হতবাক, বিস্মিত এবং কিংকর্তব্য বিমূঢ়। তো এই কাজটি তিনি কেন করলেন? আমি নিজে ওনার সম্পর্কে আমার কতগুলো অভিজ্ঞতা বলি। যে আমার সম্পর্কে তার মধ্যে কখনো এরকম নেতিবাচক কোনো দৃষ্টিভঙ্গি আমি দেখিনি। কিন্তু ৭১-৭১-এর মুক্তিযুদ্ধ, তারপর ৭১ কেন্দ্রিক যে বুদ্ধি বৃত্তিক চর্চা এবং পরিচর্চা, এই দুটো বিষয়ে তিনি ভীষণ রকম রেজিস্ট। মুক্ত চিন্তার ক্ষেত্রে বা ৭১ সংক্রান্ত চিন্তার ক্ষেত্রে তিনি, আমি যতদিন তার সঙ্গে দেখেছি তাকে কখনো ছাড় দিতে দেখিনি। যেমন আমি ২০০৯ সন থেকেই এই জামাতের যে পত্রিকা নয়াদিগন্তে নিয়মিত লিখি, এবং আমি যখন এমপি ছিলাম তখনও তাদের যে দিগন্ত টেলিভিশন সেখানে আমি টক শোতে যেতাম। তো এতে আমার করে আওয়ামী লীগের কারোর সঙ্গে আমার কখনো আমার সমস্যা পড়তে হয়নি। এর কারণ হলো আমি বাংলাদেশ প্রতিদিনে লিখতাম, তারপর যুগান্তরে লিখতাম, আমাদের সময় লিখতাম, আবার যাকে বলা হয় নয়াদিগন্ত লিখতাম। তো ওই সময়টিতে নয়াদিগন্তের সার্কুলেশন বেশ ভালো ছিল। আর জামাত এবং বিএনপি, মানে সরকার বিরোধী যে শক্তিগুলো রয়েছে, তারা এটাকে অনেকটা মুড়ি মুরকির মতো সবাই এই পত্রিকাটা পড়তেন। এর কারণ হলো যে বিশেষ করে আমার দেশ যখন বন্ধ হয়ে গেল, সংগ্রাম বা দিনকাল এদের ওইরকম সার্কুলেশন নেই, ইনকিলাবের ওই ধরনের সার্কুলেশন নেই। ফলে বাংলাদেশের যারা দক্ষিণ পন্থা অবলম্বন করেন তাদের জন্য, বিএনপি যারা করেন তাদের জন্য দেখা গেল যে ওই নয়াদিগন্ত পত্রিকাটি একেবারে যাকে বলা হয় টপ ওয়ান। তারা প্রথম আলো চিনত না, অন্য কোনো পত্রিকা তারা চোখ বুলাতো না, তারা কেবলমাত্র নয়াদিগন্তে তাদের চোখ বুলাতেন এবং নয়াদিগন্তের উপরই তাদের নির্ভরতা ছিল। একেবারে এটা আমি দেখেছি 2009 থেকে একেবারে
2024 সনের এই আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত। এবং আমি সেই আগস্ট মাসের 5 তারিখ পুরো সময়টি এদের এই প্ল্যাটফর্মটাকে আমিও ব্যবহার করেছি, তারাও আমাকে ব্যবহার করেছেন। সবাই এই পত্রিকার যারা কলাকুশলী আমাকে অসম্ভব ভালোবাসতেন। আর যখন এই বিপ্লবটা হলো, তখন আমার কাছে মনে হলো যে নয়াদিগন্ত তার আগের জায়গাটাতে থাকতে পারবেন না। আর এখন মানে আমি যেভাবে অবাধে আওয়ামী লীগ জমানাতে আওয়ামী লীগের বিরুদ্ধে লিখেছি, আবার কখনো কখনো জামাতের সমালোচনা করেছি, তো সেখানে আমার একটা নির্ধারণ স্বাধীনতা ছিল। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে নয়াদিগন্ত পত্রিকায় জামাত এবং বিএনপি সমালোচনা করে আগের মতো আমি লিখতে পারবো না। কিন্তু আওয়ামী লীগকে গালাগালি করে যদি আমি লিখি, তাহলে সেটা হয়তো তারা খুব সুন্দরভাবে ছাপাবে। তো এই কারণে মূলত সেখান থেকে আমি লেখা বন্ধ করি এই জুলাই আগস্ট বিপ্লবের পরে। আরেকটি কারণ, সেটা অত গুরুত্বপূর্ণ নয়, সেটা হলো ওদের কাছে আমি প্রায় 4 বছরের বিল পাই। প্রায় 5 লাখ টাকার মতো তার কাছে আমার পাওনা আছে, যে টাকাটা ওরা দিচ্ছে না বা দিতে পারছে না। কিন্তু এখন ওদের অবস্থা ভালো। আমি চিন্তা করছি জামাতের আমিরকে একটা খোলা চিঠি লিখবো যে আপনার পত্রিকা আমার টাকা দিচ্ছে না। ফেসবুকে ওনার ছবি সহ দিয়ে দেবো যে আপনাদের তো এখন রমরম অবস্থা, ব্যাংক আছে, বিমা আছে, টাকা পয়সার কোনো সমস্যা নেই। আমি একজন হাতে লেখক, অনেক কষ্ট করে মেহনত করে আপনার পত্রিকায় লিখেছি, তো সেখানে 4-5 লক্ষ টাকা আমি আপনার কাছে পাই, কেন দিবেন না? আমি এভাবে একটা স্ট্যাটাস দেবো যদি আমি খুব দ্রুত বিলটা না পাই। তো যেটা বলছিলাম যে নয়াদিগন্তে যখন আমি লিখতাম, তখন মেজর আক্তার বাংলাদেশ প্রতিদিনে আমার সাথে লিখতেন, আমিও লিখতাম, তিনিও লিখতেন। তো আমি তাকে বললাম যে ভাই আপনি এক কাজ করেন, নয়াদিগন্তে লিখেন। নয়াদিগন্তে লিখেন বিকজ আপনি যে আইডিওলজিটা সেল করতে চান সেই পাঠকরা তো মূলত নয়াদিগন্ত পড়েন। কিন্তু উনি বললেন যে না রে ভাই, এটা মুক্তিযুদ্ধ বিরোধী পত্রিকা, তারপরে জামাতের পত্রিকা, আমি এখানে লিখব না। একইভাবে কিন্তু আমি এই নয়াদিগন্তে লেখার জন্য মাহমুদুর রহমান মান্না সাহেবকেও রিকোয়েস্ট করেছি। তো মান্না ভাই ইসলামী ব্যাংক থেকে লোন নিয়েছেন, এই 38 কোটি টাকা তার লোন আছে, কিন্তু নয়াদিগন্তে লেখার ব্যাপারে তার নিদারুণ আপত্তি ছিল। এখন সেই মেজর আক্তার হঠাৎ করে যখন জামাতে যোগদান করলেন, এবং তিনি তার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একান্ত ব্যক্তিগত, এই তিনি যথেষ্ট বয়স হয়েছে তার, তো একান্ত ব্যক্তিগত বিষয়গুলো আমার সাথে খুব গোপনে আলাপ আলোচনা করেন। কিন্তু এই যে জামাতে তার যে যোগদান, এই বিষয়টি নিয়ে তিনি আমার সঙ্গে কখনো আলোচনা করেননি। আমার কাছে যেটা মনে হয়েছে যে এক ধরনের ফ্রাস্ট্রেশন থেকে, এক ধরনের ক্রোধ থেকে তিনি এই যাকে বলা হয় জামাতে যোগদান করেছেন। তার নির্বাচনী এলাকাতে তার বিশাল একটা প্রভাব আছে, ভোটার আছে। দীর্ঘদিন ধরে তিনি ক্ষমতায় থাকার সময়তেও যেমন দাপট দেখাতেন, ক্ষমতা চলে যাওয়ার পরেও তিনি সেই দাপট দেখিয়েছেন। আওয়ামী লীগ জমানাতে দেখিয়েছেন, এখনও দেখাচ্ছেন। তার নির্বাচন এলাকা কেন্দ্রিক তার একটা প্রভাব প্রতিপত্তি রয়েছে। 2 নম্বর হলো তিনি খুব রাফ অ্যান্ড টাফ চলেন। তো একা একা দাঁড়ালেন, মানে তার সঙ্গে যদি আপনাকে ফাইট করতে হয়, তবুও 10-12 জন লোক লাগবে। মানে এত লম্বা, এখনও যথেষ্ট শক্তি সামর্থ্যবান, সাহসও আছে। তো এত সহজ জিনিস নয়। ফলে তাকে মোকাবেলা করা, মানে নির্বাচনী এলাকাতে অনেকেই এই ঝুঁকির মধ্যে যেতে চায় না। তো তার বিভিন্ন সময়টাতে আমি দেখেছি যে তিনি মনে প্রাণে বিএনপিকে ভালোবাসেন। তো তারেক রহমান সাহেবকে শ্রদ্ধা করেন, আর বেগম জিয়ার ব্যাপারে তার যে শ্রদ্ধা, এটা বলতে গেলে আনকন্ডিশনাল, একেবারে আনকন্ডিশনাল। কিন্তু বিভাগীয় রাজনীতি, জেলার রাজনীতি কিংবা কেন্দ্রীয় যে বিএনপি রাজনীতি, সেই রাজনীতিতে তিনি বারবার প্রত্যাখ্যাত হয়েছেন, অপমানিত হয়েছেন, এবং তিনি যে চিন্তা চেতনাগুলো করেন, যে কথাবার্তাগুলো বলেন, সেগুলো বিএনপি বিরোধী যারা লোকজন আছে তাদের খুব ভালো লাগে। আবার অনেকে দেখা যাচ্ছে তাকে তেল মারেন যে আরে বাপের বেটা, যা বলেছেন আরও বলেন, এরকমই বলা উচিত। কিন্তু কার্যত বিএনপি তাকে 5 বার বহিষ্কার করেছে, 4 বার গ্রহণ করেছে, এটা বিএনপির পক্ষে সম্ভব, এবং এটা আওয়ামী লীগ বা অন্য কোনো দলের সম্ভব নয়। অথবা বিএনপিতে থেকে তিনি যে কথাগুলো বলেছেন, তার 100 ভাগের 1 ভাগ কথাও তিনি জামাতে থেকে বলতে পারবেন না। এটা একটা অসম্ভব বিষয়। এনিওয়ে তিনি সেখানে যে যোগদান করেছেন, মূলত তারেক রহমান সাহেবকে একটা মেসেজ দেওয়ার জন্য, এবং সেই মেসেজটি সেটা হলো যে জামাত
যেভাবে তার দলকে লিবারেল করে দিয়েছে এবং তার দলে যেভাবে হিন্দুদেরকে ঢুকানোর জন্য, তারপর মুক্তিযোদ্ধাদেরকে ঢুকানোর জন্য জামাত যেভাবে মরিয়া হয়ে পড়েছে, ফলে সারা বাংলাদেশে এরকম মেজর আক্তারের মতো অসংখ্য মানুষ যারা মনোনয়ন পায়নি, যারা বিক্ষুব্ধ অবস্থা আছে কিন্তু এলাকাতে জনপ্রিয়তা রয়েছে, জামাতের ভোটের সঙ্গে তাদের ব্যক্তিগত ভোট যদি যুক্ত হয় তা সেক্ষেত্রে হয়তো নির্বাচনী এলাকাগুলোতে একটা নতুন সমীকরণ তৈরি হবে। তার চেয়ে বড় ব্যাপার হলো যে জামাতের প্ল্যাটফর্মটা ব্যবহার করে এই মুহূর্তে মেজর আক্তার যে কথাগুলো বলতে পারবেন, যেটা বিএনপিতে থেকে তার কোনোদিন বলা সম্ভব ছিল না। এখন দেখবেন যে বেশিরভাগ মিডিয়া, টেলিভিশন, পত্রপত্রিকা এগুলো সব জামাতের নিয়ন্ত্রণে। সেটা আমার দেশ বলেন, যুগান্তর বলেন বা অন্য যে টেলিভিশনগুলো বলেন, প্রায় সব টেলিভিশনগুলোই এখন জামাতের তোষণে চলছে। সেখানে মেজর আক্তার তার যে ন্যারেটিভগুলো, সেই ন্যারেটিভগুলো যদি বিএনপি বিরোধী হয়, সেই ন্যারেটিভগুলো যদি তারেক রহমান সাহেব বিরোধী হয়, সেই ন্যারেটিভগুলো যদি হাওয়া ভবন বিরোধী হয়, সেই ন্যারেটিভগুলো যদি চাঁদাবাজদের বিরুদ্ধে হয়, অসততা, অন্যায়ের বিরুদ্ধে হয়, এবং এই কথাগুলো বিএনপির অন্য কোনো লোক মানে তাকে যে প্রোটেক্ট করবেন, চ্যালেঞ্জ জানাবেন, এরকম অবস্থা বিএনপিতে নেই। এটা একটা উদারপন্থী দল। আওয়ামী লীগ হলে সেটা অন্য কথা, বা জামাত হলে অন্য কথা, সেখানে অনেকে অ্যারোগান্সি দেখাতো বা মিলিটেন্সি দেখাতো। কিন্তু মেজর আক্তার যখন বিএনপিকে কচুকাটা করবেন, কচুকাটা মিন্স মুখের ভাষায়, বা সমালোচনা করবেন বা অভ্যন্তরীণ অনেক জিনিসগুলো তিনি জানেন, একেবারে সে মুক্তিযুদ্ধ থেকে এ পর্যন্ত অনেক জিনিসগুলো জানেন। তো তিনি সেই কথাগুলো বলে মূলত বিএনপিকে একটা শিক্ষা দিতে চাচ্ছেন, তারেক রহমান সাহেবকে তিনি একটা থ্রেড দিতে চাচ্ছেন যে আমি আপনার কাছে যতদিন ছিলাম আমাকে ওভাবে আপনি মূল্যায়ন না করে আমাকে যে ভুল করেছেন সেই ভুলের মাসুল আপনাকে দিতে হবে। আমি কি পেলাম বা না পেলাম আমার জীবন সায়াহ্নে এসে আপনারা যত গালাগালি করেন, কিন্তু আমি এই জামাতের প্ল্যাটফর্মটা ব্যবহার করে এমন কিছু বলবো যা কারণে আগামীতে বিএনপি রাজনীতি কিছুটা হলেও থমকে যাবে। তো এই যে জেদি মানুষ, আমার কাছে মনে হয় এই জেদ পূর্ণ করার জন্যই তিনি এই কাজটি করেছেন। এনিওয়ে, প্রত্যেকটা মানুষেরই তার রাজনৈতিক চিন্তা চেতনা কর্ম করার স্বাধীনতা রয়েছে। মেজর আক্তার যে কাজ করেছেন এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, আর তার সঙ্গে আমার যে ব্যক্তিগত সম্পর্ক এটাও একান্ত তার আর আমার ব্যক্তিগত বিষয়। হাদির এই গুলিবিদ্ধ হওয়াটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি ম্যাটিকুলাস ডিজাইন। যারাই করেছেন তারা কেবলমাত্র হাদিকে হত্যা করার জন্য করেছেন, আই ডু নট বিলিভ। এটা এরকম একটা ডিজাইন করে করা হয়েছে যাতে করে এই মুহূর্তে পুরো নির্বাচন প্রক্রিয়াটির সঙ্গে যারা জড়িত তাদের সকলের মনে ভয় ধরিয়ে দেওয়া যায়, এবং সেটা কাজ করেছে। দ্বিতীয়ত, সারা দেশে একটা অস্থিরতা তৈরি করা যায়। তৃতীয়ত, এখানে যে সকল পক্ষ রয়েছে তারা পরস্পর বিরোধী যে ফাইট, সে ফাইট তারা করবে, একে অপরকে দোষারোপ করবে, এবং সেই কাজগুলো শুরু হয়ে গেছে। ফলে যারা এই কাজটি করেছে তারা শতভাগ সফল। আমরা দেখলাম যে এই ঘটনার দায় প্রথমে মির্জা আব্বাসের উপর চাপানো হলো, পরবর্তীতে দেখা গেল যে না, সেটা খাচ্ছে না। এরপরে এক পক্ষ বলার চেষ্টা করলো যে এই ঘটনা সঙ্গে সেই ডাকসু ভিপি সাদিক কাইম সে জড়িত, সেটাও খাওয়ানো গেল না। তারপরে বলা হলো এটা ছাত্রলীগকে ব্যবহার করে সেই ভারত থেকে জাহাঙ্গীর কবির নানক ঘটিয়েছেন, অথবা যুবলীগের যে সম্রাট ছিল ইসমাইল হোসেন সম্রাট, তিনি এই ঘটনা ঘটিয়েছেন। এবং সর্বশেষ এখন যেহেতু পরপর 3টি মিসাইল এটা বন্ধ হয়ে গেল এবং অকার্যকর হয়ে গেল। প্রথমটা হলো মির্জা আব্বাসকে কলুষিত করা, বিএনপিকে কলুষিত করা। দ্বিতীয়টা হলো সাদিক কাইমকে কলুষিত করা। আর তৃতীয় হলো জামাতের মাস্টার প্ল্যান। আর সেগুলো ব্যর্থ হওয়ার কারণে এখন যেটা হচ্ছে গরিবের বাউজ বা গরিবের ভাবি হিসেবে পরিচিত আওয়ামী লীগ। একেবারে কিছু যদি মানে কেউ যদি কোনো মনুষ্য বিষ্ঠা মানে গু যেটাকে বলা হয়, মানুষের গু, কারো যদি টয়লেট থেকে গু হারিয়ে যায়, এখন সেটার জন্য এখন মানুষ আওয়ামী লীগকে দায়ী করবে যে আওয়ামী লীগ এখন কোনো কাজ নেই, তারা মানুষের গু চুরি করে। এরা চুরি করতে করতে এত খারাপ হয়ে গেছে, এখন গু চুরি করা ছেলেদের কোনো কাজ নেই, ওদের এরা গু চোর। এই জিনিসগুলো একটা ট্রেন্ড চলে আসছে, গরিবের ভাউজ হিসাবে সমস্ত দায় দায়িত্ব আওয়ামী লীগের উপর চাপিয়ে দাও।
এতে যারাই কাণ্ডটি ঘটিয়েছে তাদের যে কি পরিমাণ লাভ হবে এটা আপনি কল্পনা করতে পারবেন না। প্রথমত এই ঘটনার দায় যদি আওয়ামী লীগের উপরে দেওয়া হয় তাহলে ধরে নিতে হবে যে আওয়ামী লীগের একটা বিরাট শক্তি আছে, মিলিটারি পাওয়ার আছে, এবং এই পৃথিবীতে এই এখন আমাদের যে বাংলাদেশে ক্রাইসিস টাইম রয়েছে এই সময়টিতে যারা সবচেয়ে বেশি ভয় দেখাতে পারবে, ভয় সৃষ্টি করতে পারবে, তারাই বিজয়ী হবে। তা আওয়ামী লীগকে যদি আমরা সেই সুযোগটা দিয়ে দেই তাহলে আওয়ামী লীগ নাচতে থাকবে। তারা এই কাজের সাথে জড়িত বা জড়িত নয় ডাজ নট ম্যাটার, কিন্তু এই যে তাদেরকে ভয় পাওয়া হচ্ছে বা তাদেরকে যে ব্লেমটা দেওয়া হচ্ছে, এই ব্লেমে আওয়ামী লীগের মধ্যে একটা রীতিমতো খুশির বন্যা বয়ে যাবে। তারা বেকুবের দল নয়, তারা জিনিসটা বুঝতে পারে। এই গেল এক। ২ নম্বর হলো যে প্রকৃত অপরাধী যারা আছে সেই প্রকৃত অপরাধী এই সময়টি থেকে নিজেদেরকে গুছিয়ে নেওয়ার সুযোগ পাবে এবং তাদের সেকেন্ড এবং থার্ড ফোর্থ মিশন যে জিনিসগুলো তারা করতে চাচ্ছে সেইগুলো এই সময়টাতে আপনি করতে পারবেন। মানে ঘটনা হলো যে আপনার বাড়িতে চোর ঢুকেছে, চোর চুরি করে দক্ষিণ দিকে চলে গেছে। আপনি দৌড় দিলেন ঘর থেকে, একজন আপনাকে বিভ্রান্ত করে বলল যে উত্তর দিকে গেছে, আপনি উত্তর দিকে 10 কিলোমিটার দৌড়ালেন। তারপরে এমন একজন লোককে ধরলেন, হয়তো সে চোর কিন্তু আপনার ঘরে সে চুরি করেনি, সে হয়তো অন্য বাড়িতে চুরি করে সে যাচ্ছিল, তাকে আপনি ধরলেন। বলেন তো আপনার কোনো লাভ হবে কিনা? লাভ হবে না। আপনি ক্রোধ মেটাতে পারবেন, সেই চোরকে মারতে পারবেন, কিন্তু আলটিমেটলি তার কাছ থেকে পণ্য সামগ্রী উদ্ধার করে সেগুলো আপনি আনতে পারবেন না। তো এখানে জনাব হাদিকে যারা গুলি করেছেন আসলে সেই কর্মকাণ্ডের মোটিভ আগে জানতে হবে যে এই কাণ্ডটা কে ঘটালো এবং এই কাণ্ডের ফলে কার লাভ হলো। এখন এখানে মোটিভ যদি সাধারণত পুলিশ যে কাজগুলো করে, ক্রিমিনোলজির যারা ছাত্র, যেহেতু আমি আইন বিজ্ঞান পড়াশোনা করেছি, কিছুটা হলো ধারণা আছে। এখানে সবার আগে সন্দেহের তালিকায় থাকবে স্বয়ং হাদি নিজে, পুলিশের ইনভেস্টিগেশন অনুযায়ী। এরপরে তার প্রিয়জন, তার স্ত্রী, সন্তান, আশেপাশে যারা লোকজন আছে। এটা বিশ্লেষণ করে দেখবে যে গত 14 মাসে হাদির সঙ্গে অর্থ নিয়ে, ক্ষমতা নিয়ে, তারপরে প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, নারী নিয়ে, যে বিষয়গুলো নিয়ে, স্বার্থ নিয়ে, পদ পদবি নিয়ে কারোর সাথে দ্বন্দ্ব এবং সংঘাত হয়েছে কিনা। এটা হলো তাদের একেবারে প্রিলিমিনারি ইনভেস্টিগেশন। এই জায়গাটা আমরা বন্ধ করে দিচ্ছি। এটা যদি একান্ত ব্যক্তিগতভাবে অভ্যন্তরীণ ক্রন্দলের ফলে হয়ে থাকে, এখন যেভাবে আমরা আওয়ামী লীগকে জড়ানোর চেষ্টা করছি, জামাতকে জড়ানোর চেষ্টা করছি, বিএনপিকে জড়ানোর চেষ্টা করছি, এতে করে তদন্তের যে একেবারে প্রাথমিক যে স্তরটি, সেই স্তরটিকে আমরা অতিক্রম করে দ্বিতীয় স্তরে যেতে চাচ্ছি। অথচ 90% যখন কোনো অকারেন্স ঘটে, 90% অকারেন্স ঘটে নিজেদের মধ্য থেকে। মির্জাফর তৈরি হয় নিজেদের মধ্য থেকে, আর বিরোধটা অর্থ, বৃত্ত, ক্ষমতা, ভাগবাটোয়ারা নিয়ে হয়ে থাকে সব ক্ষেত্রে। আমাদের এই বিপ্লবীরা হাদি থেকে শুরু করে শ্রদ্ধারে কি বলছি, গত 14 মাসে তাদের জীবনে এত বিবর্তন হয়েছে। তারা এই সময়টার মধ্যে যারা জমিনে ছিলেন তারা আসমানে উঠে গেছেন, যারা প্রথম আসমানে ছিলেন তারা দ্বিতীয় আসমানে চলে গেছেন। তাদের কথাবার্তা, আচার আচরণ পুরোটাই সীমা অতিক্রম করেছে। এই হাদি থেকে শুরু করে অন্য যারা আছেন, 14 মাস আগে, 15 মাস আগে আমরা তাদের কাউকে চিনতাম না, কিন্তু অ্যাজ ইট ইজ তারা এই সাম্প্রতিক সময় তাদের আচরণ, কথাবার্তার মধ্যে এতটা কর্তৃত্ববাদী ভাব চলে এসছে, এতটা ক্ষমতার দম্ভ চলে আসছে যে তাদের অ্যাটিটিউড বা দৃষ্টিভঙ্গি বা অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ, এগুলো দেখলে মনে হয় বহু শতাব্দী ধরে বংশ পরম্পরায় তারা আমাদেরকে শাসন করছে এবং তাদের সেই কর্তৃত্ব আছে এবং দে ক্যান ডু ইট, এবং এটা কন্টিনিউ করবে তারা। তো বোঝার চেষ্টা করুন যে এই যে একটা কর্তৃত্ববাদী তরুণ শ্রেণী তৈরি হয়েছে, ফলে লিডারশিপ নিয়ে, কর্তৃত্ব নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সংঘাত হওয়া খুবই স্বাভাবিক। আর যেখানে টাকা থাকে সেখানে নেশা থাকবে, যেখানে টাকা থাকবে সেখানে নারী থাকবে, বা নারী হলে সেখানে পুরুষ থাকবে, সেক্স থাকবে, ভায়োলেন্স থাকবে, তারপরে আরও অনেক কিছু থাকবে। তো এগুলো পুলিশি তদন্তের একেবারে প্রাথমিক স্তর। কিন্তু যেই মুহূর্তে আমরা তাকে বলে দিচ্ছি যে হাদির এই হত্যাকারী এই ছেলেটি,
একজন নাম। ২ নম্বরে সেই ছেলেটিকে আমরা আবার বলছি যে সে ভারতে চলে গেছে। ৩ নম্বরে সেই ছেলেটি একসময় ছাত্রলীগ করত। তারপরে সেই ছেলেটি এই কয়দিন আগে একটা মামলাতে সে আসামি হয়ে গ্রেপ্তার হয়েছে। ১৭ লক্ষ টাকা নাকি সে ছিনতাই করেছে। অস্ত্রসহ ধরা পড়েছে র্যাবের হাতে। আবার সে জামিন পেয়ে গেছে। খুব অল্প সময় আবার জামিন পেয়ে এসে হাদির সঙ্গে তার ঘনিষ্ঠতা। তো এই হাদির সঙ্গে তার ঘনিষ্ঠতা, আবার একই সঙ্গে ওই সময়টাতে রাষ্ট্রপতির সঙ্গে সাবেক আব্দুল হামিদের সঙ্গে তার ঘনিষ্ঠতা, বিভিন্ন মানুষের সঙ্গে তার ছবি ভেসে বেড়াচ্ছে। এখন কোনটা যে এআই দ্বারা করা আর কোনটা যে বাস্তব এটা বোঝা যাচ্ছে না। মানে একজনকে আপনি পোর্ট্রেট বানিয়ে পুরো তদন্তটা আপনি শুধুমাত্র ওই দিকে ফোকাস করে দিচ্ছেন। আর এই সুযোগে যে আততায়ী, যদি ওই ছেলেও আততায়ী হয়ে থাকে, এটা তার জন্য একটা বিরাট রিলিফ নিয়ে আসবে। এবং অন্য আরও অনেকগুলো মানে যাকে বলে আততায়ী যারা আছে, উৎপেতে আছে, তাদের জন্য এই সময়টাতে বিশৃঙ্খলা তৈরি করার জন্য সুযোগ করে দেবে। বাংলাদেশে এখন যে অবস্থা চলছে তাতে পুরো রাজনীতির ময়দান ঘোলাটে। চারিদিকে অস্থিরতা, অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা এবং আমাদের চাহিদা প্রাপ্তি, এটার একটা যেটি বলা একেবারে পোলছুরাতের মতো অবস্থা। চাহিদা এবং প্রাপ্তি এমন একটা জায়গাতে আমরা পৌঁছে গেছি, আমরা হতাশ হতে পারছি না, আবার আশাবাদী হতে পারছি না। আমাদের একটা নির্বাচন লাগবে, ভীষণ রকম নির্বাচন লাগবে, এর কোনো বিকল্প নাই। কিন্তু সুন্দর একটা নির্বাচন হবে এই ব্যাপারে আমরা কেউ আশ্বস্ত হতে পারছি না। আবার নির্বাচন যদি হয়ে যায়, যারাই আসবে ক্ষমতায় তাদেরকে আমাদের পছন্দ হচ্ছে না, তাদের বিরুদ্ধে আমাদের অনেক অভিযোগ। বিএনপি বলছে যদি আওয়ামী লীগ আসে, জামাত আসে, এরা স্বাধীনতা বিরোধী, ৭১-এ এই কাজ করেছে, লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, মা বোনকে ধর্ষণ করেছে, এরা আবার ক্ষমতা এসে আরও বাজে কাজ করবে। বিএনপির বিরুদ্ধে জামাতের বক্তব্য হলো যে ওই লোক এই কাজ করেছে, ওই দল এই কাজ করেছে, তাদের ওটা ছিল এটা ছিল, নানা রকম দুর্নাম বদনাম করে, মানে যারা আগামীতে ক্ষমতার সম্ভাব্য ক্ষমতায় আসবেন তারা যদি একত্র হন, এতটা দুর্গন্ধগত ১৪ মাসে ছড়িয়ে পড়েছে যে আগামীর যে রাজনৈতিক নেতৃত্ব তাদেরকে দেখে বা তাদের মুখের দিকে তাকিয়ে আমাদের অন্তরে কোনো প্রশান্তি আসছে না, আমরা স্থির হতে পারছি না। রাজনীতির যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবারই একটা করে বাজে নাম হয়ে গেছে। একজনের নামের পিছনে আগে চলে আসছে সুম্মা অমুক, সুম্মা ড্যাশ, আরেকজনের নামের চলে আসছে পলিথিন ড্যাশ, আরেকজনের নাম হয়ে গেছে ৩ ইঞ্চি, আরেকজনের নাম হয়ে গেছে পাকিস্তানি বীর্যে সৃষ্টি হওয়া, জন্ম নেওয়া টোকাই ইউটিউবার, আরেকজনের নাম হয়ে গেছে মানে সুদি ড্যাশ, আরেকজনের নাম হয়ে গেছে মানে অসংখ্য, মানে আপনি এই পর্যায়ে যারা আছে, আরেকজনের নাম হয়ে গেছে মানে টিনের ছেলে কাউয়া ড্যাশ, ১ ২ ৩ ড্যাশ। মানে যখন আপনি সম্মান এবং মর্যাদার যে জায়গাগুলো, সেই জায়গাগুলো প্রতিপক্ষ এইভাবে রংচং মাখিয়ে দিবে, বিকৃত করে ফেলবে, তখন প্রত্যেকটি লোক ইতিহাস থেকে হারিয়ে যাবে। আপনি মুক্তিযুদ্ধের সময় তাকান, দেখেন অধ্যাপক গোলাম আজম সাহেব, ইয়াহিয়া খান, টিক্কা খান, তাদের প্রত্যেকের যে পোর্ট্রেট বিকৃত করে দেওয়া হয়েছিল। ফলে একজন লোকও কিন্তু বাকি জিন্দেগি টিকতে পারেনি। ফলে আমাদের এই সমাজে যাদেরকে নিয়ে কার্টুন হয়, যাদের চেহারা বিকৃত করে দেওয়া হয়, যাদের ব্যক্তিত্বে চরিত্রে কালিমা লেপন করা হয় অটোমেটিক্যালি, সেই মানুষগুলো রাজনীতিতে ফিরে এসেছেন এবং ভালো কিছু করেছেন একটা সিঙ্গেল উদাহরণ আপনি দেখাতে পারবেন না। প্রত্যেকটা মানুষ রাজনীতি থেকে হারিয়ে গেছে। মানে তারা জীবিত আছেন কিন্তু তাদেরকে নিয়ে মানুষ ট্রল করছে, ঠাট্টা করছে, মস্কারা করছে, বাঘকে বিড়াল মনে করছে, হাতিকে ছাগল মনে করছে, ষাঁড়কে বা মহিষকে মনে করছে ইঁদুর। এরকম আমাদের সমাজে এই মুহূর্তে যত বড় বড় মানুষ সামনে দেখেন, প্রত্যেকটা মানুষকে ছোট করার জন্য নানা রকম উপাধি, নানা রকম যাকে বলা হয় ফেতনা ফ্যাসাদ, দুর্নাম বদনাম, এগুলো সব তৈরি হয়ে গেছে। ফলে রাজনীতি নিয়ে আমরা কোনো সুখকর স্বপ্ন দেখতে পারছি না, কিন্তু আমাদের দরকার, উই নিড ইট। সেকেন্ড হলো যে বর্তমান সরকারকেও আমরা হারাতে চাচ্ছি না। অনেক পরিশ্রম করে আমরা পেয়েছি, অনেক শ্রম করে আমরা পেয়েছি, এবং আমরা সবাই জানি যে এই সরকার যদি চলে যায় বা আমরা যদি একে বিদায় করে দিই, এই সরকার যদি পতন হয়, আমাদের জন্য আরও মারাত্মক পরিণতি অপেক্ষা করছে। কিন্তু সরকারের যে কর্মকাণ্ড আমাদের ভালো লাগছে না।
একেবারেই আমাদের অপছন্দ, এত ব্যর্থতা, এত দুর্বলতা, সবকিছু ধামাচাপা দেওয়া, একটার সঙ্গে আরেকটা মিলিয়ে আনানোর কারণে কি হচ্ছে, আমরা ধৈর্য রাখতে পারছি না সরকারের কর্মকাণ্ডে। ঠিক সেই অবস্থাতে যখন এরকম একটা আ হত্যাকাণ্ডের চেষ্টা চলে, এরকম একটা দুর্ঘটনা ঘটে, আবার সেটাকে নিয়ে প্রতিটি পক্ষ, যাদেরকে আমরা এমনিই দেখতে পারি না, প্রতিটি পক্ষ যাদের কারো সম্পর্কে আমাদের সার্বজনীন কোনো শ্রদ্ধাবোধ নেই, কারো সম্পর্কে আমাদের বিশ্বাস নেই, প্রেম নেই, ভালোবাসা নেই, তারা যদি একে অপরকে ঝগড়া করে, তাহলে আপনার কাছে কেমন লাগবে বলেন তো? ধরেন রাস্তায় আপনি চলছেন, হাতে একটা লাঠি আছে আপনি, বা একটা আপনার অন্য কোনো অস্ত্র আছে, ৩-৪টি কুকুর, এই গতকাল কোনো একটা কুকুর হয়তো রাস্তায় হেগে গেছে, আপনি পাড়া দিয়ে পুরো কাপড়-চোপড় নষ্ট করে ফেলেছেন, ফলে ওই কুকুরটার প্রতি আপনার অনেক রাগ। আর একটা কুকুর প্রতিদিন কোনো কাজ নাই করবে না, আপনাকে দেখলেই লেজ নাড়ে আর ভেউ, ভেউ, ঘেউ, ঘেউ করে আপনাকে ভয় দেখায়। আর একটা কুকুর একটু তেজি, ও একদিন আপনাকে একটা দাবড়ানি দিয়েছে। এরকম হঠাৎ আপনি দেখলেন যে ৪-৫টি কুকুর এইরকম যারা সবার দ্বারা আপনি ডিস্টার্ব হয়েছেন, এরা পরস্পরের সঙ্গে ঝগড়া করছে, মারামারি কাটাকাটি করছে। তখন আপনার কাছে কেমন লাগবে বলেন তো? আপনি দাঁড়িয়ে কি চিন্তা করবেন? আপনি মারামারি বন্ধ করে দিবেন? বা চাইবেন যে এই জিনিসগুলো এরকম হোক? জাস্ট একটা বাজে জিনিস দিয়ে আমি উদাহরণ দিলাম। কিন্তু সমাজে যখন এখন প্রতিটি জিনিস যখন অস্বাভাবিক হয়, অসহ্যজনক হয়ে যায়, আর তখন যখন এই অস্বাভাবিক এবং অসহ্যকর বিষয়গুলো একে অপরের সঙ্গে দ্বন্দ্ব সংঘাত সৃষ্টি করে বা তৈরি করে, তখন পুরো সামাজিক পরিস্থিতিটা একটা দারুল হাবিয়া হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়, দোজখ হয়ে যায়। তো সেই দিক থেকে আমি মনে করি যে এই যে দুর্ঘটনাটা, জনাব হাদিকে নিয়ে যে দুর্ঘটনাটা ঘটছে, এটার প্রথমত কারণটা বের করতে হবে। এই ঘটনাটা কেন ঘটলো? ফার্স্ট দ্য রিজন, যদি আমাদেরকে বাঁচতে হয়, মাথা ঠান্ডা রাখতে হবে এবং এই রিজনটা বের করতে হবে। ২ নম্বরে কে করলো এই কাজটি? এর পিছনে কারা, কারা আছে? কেন করলো এই কাজটি? এটা আমাদের বের করতে হবে। থার্ড হলো যে এটার আল্টিমেট গোল কি? এই কাজটি করা হলো, এই কাজটির পরবর্তী নেক্সট টার্গেটটা কি? সেই টার্গেটের জায়গাটা বন্ধ করতে হবে। তা না হলে যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এখন জনাব হাদিকে কেন্দ্র করে রাজনীতিবিদদের মধ্যে, প্রার্থীদের মধ্যে, এমনকি সমাজে যারা সেলিব্রিটি রয়েছেন তাদের মধ্যে, এই ভয় অনেকটা ভাইরাসের মতো। মানুষের মধ্যে যে একবার আতঙ্ক ছড়িয়ে পড়ে, এটা শুধু বাড়তেই থাকে। কাজেই এটা কোনো রাষ্ট্রের পক্ষে এই ভয় দূর করা সম্ভব নয়, এবং মানুষ ভয় দ্বারা যত ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্য কোনো জিনিস দ্বারা এত ক্ষতিগ্রস্ত হয়নি। আমরা এই ভয় পাওয়া থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন, এই দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।